আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের এক পদক্ষেপেই বড় ধাক্কার মুখোমুখি ভারত। এদিকে আজ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাজ্য। আরও থাকছে, ভারত পাকিস্তান যুদ্ধ লাগলে পাল্টা হামলায় অংশ নেবে সৌদি আরব। এদিকে ইসরায়েলের ওপর জার্মানির নিষেধাজ্ঞা আসছে। আরও থাকছে, গাজায় হামলা আরও জোরদার, ২৪ ঘণ্টায় নিহত ৯১। এবং সর্বশেষ থাকছে, রাজপথে নামতে যাচ্ছে এশিয়ার আরেক দেশের মানুষ। যুক্তরাষ্ট্রের এক পদক্ষেপেই বড় ধাক্কার মুখোমুখি ভারত। দক্ষ বিদেশি কর্মী নিয়োগে বড় সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির এই সিদ্ধান্তে বড় ধাক্কা খেতে যাচ্ছে ভারত। শুক্রবার দক্ষ বিদেশি কর্মী নিয়োগ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আদেশে বলা হয়, এখন থেকে যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মী হিসেবে যেতে চাইলে বাড়তি $১,০০,০০০ অর্থ গুনতে হবে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় $১,২০,৭০,০০০ টাকা। যুক্তরাষ্ট্রের এই ভিসা H-1B ভিসা প্রোগ্রাম নামে পরিচিত। এই ভিসায় ভারত ও চীন থেকে বিপুল কর্মী প্রতিবছর দেশটিতে পাড়ি জমান। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই হঠাৎ নীতিগত পরিবর্তনের ফলে পরিবারগুলোর মধ্যে গভীর বিঘ্ন ঘটতে পারে এবং এই বিষয়ে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের কাছে বিষয়টি সমাধানের আশা প্রকাশ করা হয়েছে। ভারত জানিয়েছে, নতুন নীতির পূর্ণ প্রভাব বিশ্লেষণ করছে কেন্দ্রীয় সরকার। হোয়াইট হাউস এক কর্মকর্তা জানিয়েছেন, এই $1,00,000 ফি শুধু নতুন ভিসা আবেদনকারীদের জন্য প্রযোজ্য হবে। বর্তমান ভিসাধারী বা নবায়নের জন্য এই ফি কার্যকর হবে না। আল জাজিরা জানিয়েছে, H-1B ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো বিদেশি দক্ষ পেশাজীবীদের, বিশেষ করে বিজ্ঞানী, প্রকৌশলী, সফটওয়্যার প্রোগ্রামারদের কাজের জন্য ৩ বছরের জন্য ভিসা দিয়ে আনে, যা ৬ বছর পর্যন্ত বাড়ানো যায়। ২০২৪ সালে H-1B ভিসা পাওয়াদের মধ্যে ভারতীয়রাই ছিল সর্বাধিক। দেশটির নাগরিকরা মোট আবেদনকারীর ৭১% ছিলেন। ভারতের শীর্ষস্থানীয় তথ্য প্রযুক্তি শিল্প সংস্থা ন্যাসকম বলেছে, মাত্র একদিনের নোটিসে এই ফি কার্যকর করাটা উদ্বেগজনক। সংস্থাটি জানিয়েছে, এই হঠাৎ সিদ্ধান্ত ভারতীয় পেশাজীবীদের উপর প্রভাব ফেলবে এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রকল্পের ধারাবাহিকতায় ব্যাঘাত ঘটাবে। ন্যাসকম এক বিবৃতিতে জানিয়েছে, এ ধরনের নীতিগত পরিবর্তন পর্যাপ্ত সময় দিয়ে বাস্তবায়ন করা উচিত, যাতে প্রতিষ্ঠান এবং ব্যক্তি উভয়ই নিজ নিজ পরিকল্পনা গ্রহণ করে ঝুঁকি কমাতে পারে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই অতিরিক্ত খরচ যুক্তরাষ্ট্রের উদ্ভাবনী, ইনোভেশন, পরিবেশ এবং বৈশ্বিক চাকরির বাজারে প্রভাব ফেলতে পারে। শুক্রবার বাড়তি ফি ঘোষণার সময় ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে ছিলেন মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক। তিনি বলেন, H-1B ভিসার জন্য বছরে $1,00,000 দিতে হবে এবং সমস্ত বড় কোম্পানি এতে রাজি আছে। আমরা তাদের সঙ্গে কথা বলেছি। যদি তুমি কাউকে প্রশিক্ষণ দিতে যাও, তাহলে আমাদের দেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি স্নাতক হওয়া একজনকে প্রশিক্ষণ দেবে। আমেরিকানদের প্রশিক্ষণ দাও। আমাদের চাকরি কেড়ে নেওয়ার জন্য লোক আনা বন্ধ করো। বাড়তি ফি আরোতের পক্ষে যুক্তরাষ্ট্র প্রশাসন বলেছে, কর্মসূচিটির অপব্যবহার রোধ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত অর্থ পরিশোধ না করা হলে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেয়া হবে না। এই ভিসার জন্য বিভিন্ন প্রশাসনিক ফি বাবদ মোট $১,৫০০ খরচ করতে হতো। ২০০৪ সাল থেকে H-1B ভিসা ক্যাটেগরিতে প্রতি বছর কেবল ৮৫,০০০ জনকে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ দেওয়া হয়। এদিকে আজ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, আজ রোববার ২১ সেপ্টেম্বর ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়া হতে পারে। গত জুলাইয়ে তিনি বলেছিলেন, সেপ্টেম্বরের মধ্যে যদি গাজায় যুদ্ধবিরতি এবং দীর্ঘমেয়াদী শান্তি চুক্তির জন্য ইসরায়েল রাজি না হয়, তাহলে দ্বিরাষ্ট্র সমাধানের পথেই হাঁটবে যুক্তরাজ্য। এবার সেই ঘোষণা অনুযায়ী ব্রিটেন আজ ফিলিস্তিনিকে স্বীকৃতি দিতে যাচ্ছে। খবর বিবিসি। ব্রিটেনের এ ধরনের পদক্ষেপের ব্যাপক সমালোচনা করেছে ইসরায়েল সরকার, জিম্মিদের পরিবার ও কিছু রক্ষণশীল গোষ্ঠী। যুক্তরাজ্যের এমন সিদ্ধান্তের বিষয়ে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগে বলেছিলেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হবে সন্ত্রাসীদের পুরস্কৃত করা। তবে ব্রিটিশ মন্ত্রীরা যুক্তি দিয়েছেন যে, নৈতিক দায়িত্ববোধের জায়গা থেকেই তারা ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে, কারণ এ ধরনের পদক্ষেপ দীর্ঘমেয়াদী শান্তি চুক্তির আশাকে বাঁচিয়ে রাখবে। সরকারি সূত্র জানিয়েছে, কয়েক সপ্তাহ ধরে গাজায় স্থল অভিযান চালিয়ে পরিস্থিতি ভয়াবহ করে তুলেছে। ছবির মাধ্যমে গাজায় দুর্ভিক্ষ এবং সহিংসতার চিত্র তুলে ধরা হয়েছে। এ ঘটনাকে ব্রিটিশ প্রধানমন্ত্রী অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছিলেন। গাজায় ইসরায়েলের স্থল অভিযানকে সংযুক্ত জাতিসংঘের কর্মকর্তারা বিপর্যয়ক বলে মন্তব্য করেছেন। এর ফলে হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে জাতিসংঘের তদন্ত কমিশন জানিয়েছে, ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়েছে, যদিও তেল আবিব একে বিকৃত এবং মিথ্যা বলে জানিয়েছে। ব্রিটিশ মন্ত্রী বলেছেন, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েল ক্রমাগতভাবে বসতি স্থাপন বাড়িয়ে যাচ্ছে, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এ ধরনের কর্মকাণ্ডের ফলেও তারা ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে। এদিকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মুহাম্মদ আব্বাস যুক্তরাজ্যের
এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। চলতি মাসে তিনি স্যার কিয়ার স্টারমারের সঙ্গে দেখা করেছিলেন। এরপর ডাউনিং স্ট্রিট জানায় উভয় নেতা একমত হয়েছেন যে ভবিষ্যতে ফিলিস্তিনের শাসন ব্যবস্থায় হামাসের কোনো ভূমিকা থাকবে না। আরও থাকছে, ভারত পাকিস্তান যুদ্ধ লাগলে পাল্টা হামলায় অংশ নেবে সৌদি আরব। সীমান্তসহ নানা ইস্যুতে জন্মলগ্ন থেকেই দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে রয়েছে উত্তেজনা, এমনকি বারবার সংঘাতেও জড়িয়েছে দেশ দুটি। তবে এবার এই সংঘাত আর দুদেশের সীমানার মধ্যে হয়তো সীমাবদ্ধ থাকবে না। সম্প্রতি সৌদি আরবের সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি করেছে পাকিস্তান, যার আওতায় ইসলামাবাদে কোনো ধরনের আঘাত হলে পাল্টা আঘাতে অংশ নিতে বাধ্য রিয়াদ। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ শুক্রবার ইসলামাবাদে সাংবাদিকদের জানিয়েছেন, যদি ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সৌদি আরব প্রতিরক্ষায় আমাদের পাশে দাঁড়াবে। তিনি বলেন, এই সপ্তাহে রিয়াদের স্বাক্ষরিত চুক্তিটি মূলত পারস্পরিক কৌশলগত সহায়তার ভিত্তিতে গড়ে উঠেছে। জিওটিভিকে দেওয়া সাক্ষাৎকারে আসিফ বলেন, হ্যাঁ, এতে কোনো সন্দেহ নেই। তিনি ন্যাটোর ৫ নম্বর ধারার সঙ্গে চুক্তির তুলনা টেনে বলেন, যেমন ন্যাটোতে এক সদস্যের উপর আক্রমণ মানেই সবার উপর আক্রমণ, তেমনি পাকিস্তান ও সৌদি আরবও যৌথভাবে প্রতিরক্ষা কার্যক্রমে নামবে। তবে তিনি জোর দিয়ে বলেন, এই চুক্তি আক্রমণাত্মক নয়, এটি শুধুমাত্র প্রতিরক্ষামূলক। যদি পাকিস্তান বা সৌদি আরবের বিরুদ্ধে আগ্রাসন হয় তবে আমরা একসঙ্গে প্রতিরক্ষায় দাঁড়াব, কিন্তু আগ্রাসনের জন্য এটি ব্যবহার করা হবে না। রয়টার্সকে দেওয়া আলাদা সাক্ষাৎকারে আসিফ স্বীকার করেছেন, পাকিস্তানের পারমাণবিক ক্ষমতাও এই চুক্তির আওতায় সৌদি আরবের জন্য ব্যবহারযোগ্য থাকবে। তার ভাষ্য, আমাদের সক্ষমতাগুলো অবশ্যই এই চুক্তির আওতায় প্রযোজ্য হবে। পাকিস্তানের পারমাণবিক শক্তি আনুমানিক ১০০ থেকে ১২০ ওয়ারহেড বলে ধারণা করা হয়। সৌদি আরবের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, এটি একটি সর্বাত্মক প্রতিরক্ষা চুক্তি যেখানে সব ধরনের সামরিক সক্ষমতা অন্তর্ভুক্ত। চুক্তি স্বাক্ষরিত হয় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের রিয়াদ সফরের সময়। চুক্তির মূল ধারা অনুযায়ী যে কোনো এক দেশের উপর আক্রমণ মানেই উভয়ের উপর আক্রমণ হিসেবে গণ্য হবে। ভারত এই চুক্তি নিয়ে জানিয়েছে, এটি পাকিস্তান ও সৌদি আরবের দীর্ঘদিনের সহযোগিতাকে আনুষ্ঠানিক রূপ দিয়েছে এবং তারা এর প্রভাব মূল্যায়ন করছে। বিশ্লেষকদের মতে এই চুক্তি কার্যত সৌদি আরবের অর্থনৈতিক শক্তিকে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রভাণ্ডারের সঙ্গে একীভূত করেছে। পাকিস্তান এতে শক্তিশালী আর্থিক সহায়তা এবং সম্ভাব্য আরব জোটের সুবিধা পেতে পারে। অন্যদিকে সৌদি আরব পাবে একটি পারমাণবিক ঢাল, যা মধ্যপ্রাচ্যের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ ইসরায়েল এবং ইরানকে সতর্ক রাখবে। আরব জোট গঠনের সম্ভাবনা নিয়ে প্রশ্নের উত্তরে খাজা আসিফ বলেন, দরজা বন্ধ নয়, আগেভাগে কিছু বলা সম্ভব নয়। তবে এই অঞ্চলের দেশ ও জনগণের, বিশেষত মুসলিম জনগোষ্ঠীর নিজেদের একত্রে প্রতিরক্ষা করার অধিকার আছে। এদিকে ইসরায়েলের ওপর জার্মানির নিষেধাজ্ঞা আসছে। গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হামলা ও সামরিক অভিযানের কারণে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছে। এরই প্রেক্ষিতে জার্মানি ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবছে। অক্টোবর মাসে ডেনমার্কের কোপেনহেগেনে ইউরোপীয় ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই সম্মেলনের আগে বার্লিন তাদের আনুষ্ঠানিক অবস্থান স্পষ্ট করতে পারে বলে ধারণা করা হচ্ছে। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ, যিনি বর্তমানে স্পেন সফরে রয়েছেন, স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে জার্মান সরকার ইতোমধ্যেই বিষয়টি উচ্চ পর্যায়ে আলোচনা শুরু করেছে। তিনি বলেন, খুব শিগগিরই আমরা জার্মান সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত জানাব। বর্তমানে বিষয়টি ইউরোপীয় পর্যায়ে আলোচনার টেবিলে রয়েছে। চ্যান্সেলর আরও জানান, আগামী সপ্তাহে জার্মান মন্ত্রিসভায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। মের্জ আশাবাদ ব্যক্ত করেন, ১ অক্টোবর কোপেনহেগেনে অনুষ্ঠিতব্য ইউরোপীয় ইউনিয়নের অনানুষ্ঠানিক বৈঠকে জার্মানি তাদের অবস্থান প্রকাশ করতে সক্ষম হবে। ইউরোপীয় কমিশন ইতোমধ্যেই কঠোর অবস্থান নিয়েছে। গাজা যুদ্ধ ও ফিলিস্তিনে চলমান মানবিক সংকটকে কেন্দ্র করে তারা ইসরায়েলের সঙ্গে বিদ্যমান বাণিজ্য চুক্তি স্থগিত করার প্রস্তাব দিয়েছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, এই প্রস্তাব কার্যকর হলে ইসরায়েলের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে। শুধুমাত্র ইউরোপীয় ইউনিয়নের বাজারেই তাদের প্রায় $৬.৮৭ বিলিয়ন রপ্তানি ক্ষতিগ্রস্ত হতে পারে। ইউরোপীয় ইউনিয়নের ভেতরে এ বিষয়ে ভিন্ন মত রয়েছে। স্পেন, আয়ারল্যান্ড ও বেলজিয়াম গাজা যুদ্ধের শুরু থেকেই ইসরায়েলের সমালোচনায় সরব। তারা কঠোর পদক্ষেপের পক্ষে। অন্যদিকে হাঙ্গেরি ও চেক প্রজাতন্ত্র ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে নিষেধাজ্ঞার বিরোধিতা করছে। বিশ্লেষকেরা মনে করেন, জার্মানির অবস্থান পরিবর্তন বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসের কারণে বার্লিন সবসময় ইসরায়েলের প্রতি এক ধরনের রাজনৈতিক ও নৈতিক দায়বদ্ধতা অনুভব করেছে। এই কারণেই এতদিন তারা তুলনামূলক নরম অবস্থান বজায় রেখেছে।
কিন্তু গাজায় সাধারণ মানুষের মৃত্যুর সংখ্যা বাড়ায় এবং মানবিক পরিস্থিতি ভয়াবহ আকার নেয় জার্মানির অভ্যন্তরের রাজনৈতিক চাপ বেড়েছে। বিরোধী দলসহ নাগরিক সমাজ সরকারকে কঠোর অবস্থান নেওয়ার জন্য চাপ দিচ্ছে। বিশ্লেষকেরা মনে করেন, জার্মানি যদি নিষেধাজ্ঞার পথে যায় তাহলে এটি ইউর সিদ্ধান্ত প্রক্রিয়ায় বড় ধরনের প্রভাব ফেলবে, কারণ জার্মানি ইউর সবচেয়ে শক্তিশালী অর্থনীতি এবং রাজনৈতিকভাবে অন্যতম প্রভাবশালী দেশ। এর ফলে অন্য সদস্য রাষ্ট্রগুলোও নিষেধাজ্ঞার পক্ষে অবস্থান নিতে উৎসাহিত হতে পারে। অন্যদিকে ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের কূটনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক জার্মানির জন্য এই সিদ্ধান্তকে সহজ করছে না। বিশেষজ্ঞরা মনে করেন এটি ইউরোপ ও ইসরায়েলের মধ্যে নতুন এক অধ্যায়ের সূচনা করতে পারে, যা অর্থনৈতিক ও কৌশলগত উভয় ক্ষেত্রেই গভীর প্রভাব ফেলবে। আরও থাকছে গাজায় হামলা আরও জোরদার, ২৪ ঘণ্টায় নিহত ৯১। গাজায় ইসরায়েলির হামলায় আরও অন্তত ৯১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় তারা প্রাণ হারান। এ নিয়ে ইসরায়েলের হামলায় নিহতদের সংখ্যা ৬৫,৩০০ ছাড়িয়েছে। রোববার ২১ সেপ্টেম্বর আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবারের এই হামলায় নিহতদের মধ্যে নারী, শিশু ও চিকিৎসকদের পরিবারের সদস্যরা রয়েছেন। এমনকি ট্রাকে করে পালিয়ে যাওয়া মানুষকেও নিশানা করেছে ইসরায়েল। প্রত্যক্ষদর্শী ও চিকিৎসা সূত্র জানায়, ইসরায়েলি বাহিনী নির্বিচারে আকাশ ও স্থল হামলা জোরদার করেছে। হামলায় বসতবাড়ি, স্কুলে আশ্রয় নেওয়া কেন্দ্র, ত্রাণ শিবির এবং একটি ট্রাক লক্ষ্যবস্তু করা হয়, যেখানে মানুষ ইসরায়েলি সেনাবাহিনীর নির্দেশে শহর ছেড়ে পালাচ্ছিল। আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৭৬ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফার পরিচালক ডাক্তার মোহাম্মদ আবু সালমিয়ার পরিবারের সদস্যরাও। শনিবার ভোরে তার পারিবারিক বাড়িতে এক বিমান হামলায় তার ভাই, ভাবি ও তাদের সন্তানরা নিহত হন। ডাক্তার আবু সালমিয়া বলেন, আমি হাসপাতালে কাজ করছিলাম, তখন আমার ভাই ও তার স্ত্রীর মরদেহ দেখে আমি হতবাক হয়ে যাই। এখন সব কিছুই সম্ভব, কারণ আপনি হয়তো পরে আপনার প্রিয়জনদের মৃত অবস্থায় পাবেন। হামাস এই হামলাকে চিকিৎসকদের প্রতি একটি রক্তাক্ত সন্ত্রাসী বার্তা বলে আখ্যায়িত করেছে এবং জানায়, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে ইসরায়েলি বাহিনী প্রায় ১৭০০ স্বাস্থ্যকর্মীকে হত্যা ও ৪০০ জনকে আটক করেছে। এদিকে গাজা শহরের নাসর এলাকায় একটি ট্রাক লক্ষ্য করে চালানো আরেকটি হামলায় ৪ জন নিহত হয়েছে। ট্রাকটিতে বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের খোঁজে পালাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তায় রক্তাক্ত মৃতদেহ ছড়িয়ে ছিটিয়েছিল। আল জাজিরার সাংবাদিক হিন্দ খুদারি জানান, ইসরায়েলি ড্রোন, কামান, বিস্ফোরক রোবট দিয়ে পুরো এলাকা ধ্বংস করছে। এটি যেন ভূমিকম্পের মতো অনুভূত হচ্ছে। তিনি বলেন, অনেক সময় উদ্ধারকারী দল ও মেডিকেল কর্মীরা আহতদের কাছে পৌঁছাতে পারছেন না, কারণ পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক। গাজা সিভিল ডিফেন্স জানায়, আগস্ট মাস থেকে শুরু হওয়া হামলায় গাজা শহর থেকে এখন পর্যন্ত ৪.৫ লাখের বেশি মানুষ পালিয়ে গেছে। শহরটিতে একসময় প্রায় ১০ লাখ মানুষ বসবাস করত। এবং সর্বশেষ থাকছে, রাজপথে নামতে যাচ্ছে এশিয়ার আরেক দেশের মানুষ। বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে ভয়াবহ দুর্নীতির কেলেঙ্কারি ফাঁস হবার পর ফিলিপাইনের জনরোষ তীব্র আকার ধারণ করেছে। দুর্নীতির দায়ীদের বিচারের দাবিতে আগামীকাল রোববার ২১ সেপ্টেম্বর রাজধানী ম্যানিলা থেকে শুরু করে দেশব্যাপী রাজপথে নামতে যাচ্ছে হাজার হাজার মানুষ। ফিলিপাইন এমনিতেই প্রায় সময় সামুদ্রিক ঝড় ও ভয়াবহ বন্যার কবলে পড়ে। এতে অসংখ্য মানুষ দুর্দশায় দিন কাটান। অথচ জানা গেছে, এই দুর্যোগ মোকাবিলার জন্য নেওয়া বিশাল বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের অর্থ লুটপাট করা হয়েছে। অনেক জায়গায় বাঁধ নির্মাণের নামে টাকা তোলা হলেও বাস্তবে সেসব বাঁধের অস্তিত্বই নেই। এ খবর প্রকাশিত হওয়ার পর সাধারণ মানুষের খুব বিস্ফোরণ ঘটিয়েছে। সংবাদমাধ্যম গামা নেটওয়ার্ক জানিয়েছে, রোববার রাজধানী ম্যানিলায় ২টি বড় বিক্ষোভ কর্মসূচি হতে যাচ্ছে। সকাল ৯টায় রিজাল পার্ক থেকে শুরু হবে প্রথম কর্মসূচি, যার শিরোনাম বন্যা মোকাবিলায় পদক্ষেপ, দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন। এতে অংশ নেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, নাগরিক সংগঠন ও বিভিন্ন অ্যাক্টিভিস্ট গ্রুপ। এরপর দুপুর ২টায় এডিএসএ পিপল পাওয়ার মনুমেন্টে শুরু হবে দ্বিতীয় বিশাল সমাবেশ। এতে প্রায় ৩০,০০০ মানুষের অংশ নেবার কথা রয়েছে। নেতৃত্ব দেবেন খ্রিস্টান ও মুসলিম ধর্মীয় নেতারা। তাদের সঙ্গে যুক্ত হবে নাগরিক সমাজ, তরুণ সংগঠন ও সাধারণ মানুষ। শুধু তাই নয়, সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্টের সমর্থিত দল হাকবাং এনজি মাইসুগ দুপুর ১টায় লিওয়াসাং বনিফাসিওতে সেভ দ্য ফিলিপিন্স নামে একটি সমাবেশ করবে। অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারাও সকালের দিকেই ক্যাম্প আগুইনাল্ডোর সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন। রাজধানীর বাইরে অন্যান্য বড় শহরেও
বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। দাভাও সিটির রিজাল পার্কে বিকেল ৩টা থেকে দুতেটে সমর্থকদের মিছিল হবে। একইভাবে সেবু সিটির প্লাজা ইন্ডিপেন্ডেন্সিয়া এবং ইলো সিটির জারো প্লাজাতেও বড় বিক্ষোভ আয়োজন করা হচ্ছে। এমন পরিস্থিতিতে ফিলিপাইন সরকার দেশজুড়ে প্রায় ৫০,০০০ পুলিশ সদস্য মোতায়েন করেছে। যদিও সরকারের দাবি এখন পর্যন্ত কোনো বড় ধরনের হুমকির খবর পাওয়া যায়নি, তবুও যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া তাদের নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। এর পাশাপাশি বিক্ষোভস্থলে নিরাপত্তা নিশ্চিত করতে দেশটির সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে ২১ সেপ্টেম্বর সকাল ৬টা থেকে ২২ সেপ্টেম্বর সকাল ৬টা পর্যন্ত রিজাল পার্ক ও ইডিএসএস রাইনের ১৫ নটিক্যাল মাইল এলাকায় সব ধরনের ড্রোন ও উড়াজাহাজ চলাচল নিষিদ্ধ থাকবে।